আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের 14 নম্বর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আগ্নেয়গিরি সংক্রান্ত। তো বন্ধুরা, আগ্নেয়গিরি সংক্রান্ত আজ আমরা আলোচনা করব। তোমরা জানো এটি এই অধ্যায়ের চতুর্থ পর্ব। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অধ্যায়ের উপর 3টি পর্ব আপলোড করা হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে। দেখো, তোমাদের একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। দেখো বন্ধুরা, আমরা আলোচনায় চলে যাই। আগ্নেয়গিরি সংক্রান্ত তোমাদের প্রথমত একটু বলে রাখি যে আগ্নেয়গিরি ব্যাপারটা আসলে কি। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে আগ্নেয়গিরি মানে হচ্ছে কি, আগুনের ভলকানো। আগুনের ভলকানো অংশটাকে আমরা বলি কি, আগ্নেয়গিরি। এখন খেয়াল করো, এই যে আগুনের ভলকানো বা আগুনের লাভা বের হয়ে আসা, অর্থাৎ তোমরা দেখবে যে অনেক পাহাড় থেকে যেমন ঝর্ণা পড়তেছে, তারপরে হচ্ছে পাহাড় থেকে ঠিক তেমনই ভাবে অনেক সময় দেখা যায় যে আগুনের লাভা বেরিয়ে আসতেছে, বা পাথর আগুন দিয়ে গলে যাওয়া অংশ বেরিয়ে আসতেছে। এটা কি বলা হয়? আগ্নেয়গিরি। তো এখন দেখো, আমরা একটু পরে বুঝবার চেষ্টা করি। দেখো, বলছে যে পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়ায় একটি চমকপ্রদ ভূমিরূপ হচ্ছে আগ্নেয়গিরি। এক্ষেত্রে ভূ অভ্যন্তর থেকে গলিত পাথর, ছাই, বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরের টুকরো ইত্যাদি বাইরে বের হয়ে আসে। তাহলে আগ্নেয়গিরিতে কি কি বাইরে বের হয়ে আসে? দেখো, এখানে বলছে কি, গলিত পাথর। এখানে প্রথমত বলছে গলিত পাথর আসে, তারপরে কি আসে? ছাই আসে, তারপরে কি আসে? বিভিন্ন গ্যাস আসে, এবং কি আসে? দেখো, জলীয় বাষ্প আসে এবং কি পাথরের টুকরো আসে। এগুলোকে আমরা একত্রে বলতে পারি কি, আগ্নেয়গিরি। এখন দেখো, গলিত পাথর ভূ অভ্যন্তরে থাকলে তাকে কি বলা হয়? ম্যাগমা। তোমরা এখান থেকে মনে রাখবা যে এটা তোমাদের আসলে কি, ক নম্বরের জন্য প্রশ্ন হতে পারে যে ম্যাগমা কি। ম্যাগমার জন্য তোমাদের এইটুকু জানতে হবে যে গলিত পাথর ভূ অভ্যন্তরে থাকলে তাকে বলা হয় কি, ম্যাগমা। সেই ম্যাগমা বা গলিত পাথর দেখো বাইরে বের হলে তাকে বলা হয় লাভা। তাহলে লাভা কি, এখান থেকে আমরা প্রশ্ন করতে পারি, তাই অবশ্যই এগুলো ভালো মতো মনে রাখবা। এরপর দেখো, বলছে বিভিন্ন ভিত্তিতে। দেখো কি বলছে, যে বিভিন্ন ভিত্তিতে আগ্নেয়গিরি বিভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ আগ্নেয়গিরি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা সেটা নিয়ে এবার একটু আলোচনা করব। এবার দেখো, লাভার ধরনের উপর আগ্নেয়গিরি 2 ধরনের হতে পারে। লাভার ধরনের উপর আগ্নেয়গিরি কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। এবার এই 2 ধরনের মধ্যে প্রথম ধরনটা কি আমরা এখন করব। দেখো বন্ধুরা, প্রথম ধরনটা হচ্ছে কি, বিস্ফোরক ধরনের। এখন বিস্ফোরক ধরন নিয়ে আমরা একটু বিস্তারিত বলবো। দেখো, একটু ভালো মতো বুঝবার চেষ্টা করবা, তাহলে আশা করা যায় খুব সহজেই বুঝবা ইনশাআল্লাহ। একটি আগ্নেয়গিরি কি ধরনের হবে সেটি লাভার বৈশিষ্ট্য, তাতে গ্যাসের পরিমাণ ইত্যাদির উপর নির্ভর করে। মোট কথা, একটা আগ্নেয়গিরি কোন ধরনের হবে এটা ডিপেন্ড করে হচ্ছে লাভার বৈশিষ্ট্য কি, অর্থাৎ লাভাটা কোন বৈশিষ্ট্য ধারণ করতেছে, এবং তার মধ্যে যে গ্যাস আছে। এই যে আমরা একটু আগে বললাম যে আগ্নেয়গিরির মধ্যে কি থাকে, এই যে বিভিন্ন গ্যাস থাকে, এবং কি জলীয় বাষ্প থাকে, তারপরে পাথরের টুকরো থাকে। তো আমাদের এখানে বিভিন্ন গ্যাসটাকে আমরা ধরতেছি। তাহলে দেখো, এখানে যে তাতে গ্যাসের পরিমাণ, অর্থাৎ আমরা এখানে বলতেছি যে লাভার বৈশিষ্ট্য কেমন হবে এবং তাতে কি পরিমাণ গ্যাস রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আগ্নেয়গিরির প্রকারভেদের উপর, বা আগ্নেয়গিরির প্রকারভেদটা কেমন হবে বা কোন প্রকৃতির হবে। এরপর দেখো, লাভার মূল বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে গলিত সিলিকা, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, SiO2, সিলিকন ডাইঅক্সাইড, বা এটাকে বলা হয় সিলিকা বালি। এটাকে বলা হয় কি, সিলিকা বালি অথবা সিলিকন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন দেখো, তারপরে বলছে কি, শতকরা পরিমাণ, মানে সিলিকা বালির শতকরা পরিমাণ থেকে আমাদের বুঝতে হবে যে তোমার হচ্ছে এই যে তোমার বিস্ফোরক ধরনের হবে নাকি অন্য কোন ধরনের হবে আগ্নেয়গিরিটা, সেটা আমরা এখানে বুঝতে পারবো। দেখো, এখানে কিন্তু তাই বলে দিয়েছে যে লাভার মূল বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে গলিত সিলিকার শতকরা পরিমাণ, অর্থাৎ গলিত সিলিকা বালি কি পরিমাণ আছে। তোমাদের একটা কথা আমি বলে রাখি, এই যে সিলিকা বালি কিন্তু জানো অ্যাসিডীয়, অর্থাৎ এই সিলিকা বালি হচ্ছে অম্লীয়, অর্থাৎ অ্যাসিডিক। তো এই যে সিলিকা বালি অম্লীয় হওয়ার কারণে এই সিলিকা বালির পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটা হয় অম্লীয় ধরনের, আর যদি কম থাকে তাহলে সেটা অন্য ধরনের হতে পারে। একটু পরে আমরা অবশ্যই সেগুলো বুঝতে পারবো। দেখো, এখানে বলছে যে লাভাতে যদি সিলিকার পরিমাণ বেশি হয় তবে সেটি অ্যাসিডিক টাইপের লাভা হয়। তার মানে লাভাটা কোন টাইপের হবে সেটা ডিপেন্ড করতেছে কি, সিলিকার উপরে। আমরা বলে দিলাম যে সিলিকার পরিমাণ যদি বেশি হয় তাহলে লাভাটা কি হয়, অ্যাসিডিক টাইপের হয়। বুঝতে পেরেছো? এবার দেখো, এই ধরনের লাভা বেশি ঘন
ধরনের হয় বলে সহজে বাইরে বের হয়ে আসতে পারে না, বরং প্রবাহিত হতে পারে না। অর্থাৎ এই টাইপের লাভাগুলো ঘনত্ব অনেক বেশি হয় এবং অনেক বেশি ঘন প্রকৃতির হয়, যার কারণে এই লাভাগুলো বাইরে বের হয়ে আসতে পারে না। কোন লাভাগুলো? এই যে বলে দিলাম যে যার মধ্যে কি সিলিকার পরিমাণ অনেক বেশি থাকবে, মানে সিলিকা বালি, সিলিকন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকবে, সেই লাভাগুলো বাইরে বের হয়ে আসতে পারে না। এই ধরনের লাভা নির্গমনকারী আগ্নেয়গিরিগুলো বিস্ফোরক ধরনের হয়ে থাকে, যেমন কি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত মাউন্ট সেন্ট হেলেন। আচ্ছা, এই দেখো, এই যে এই ধরনের আগ্নেয়গিরি কোথায় পাওয়া যায়? উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এই ধরনের তোমার হচ্ছে আগ্নেয়গিরি পাওয়া যায়, এবং যার একটা নাম হচ্ছে কি, নাম হচ্ছে মাউন্ট সেন্ট হেলেন। অর্থাৎ মাউন্ট সেন্ট হেলেন কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এখানে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত নাম কি? মাউন্ট সেন্ট হেলেন আগ্নেয়গিরি, যেখানে এই ধরনের আগ্নেয়গিরি পাওয়া যায়। কোন ধরনের আগ্নেয়গিরি পাওয়া যায়? এই যে বলে দিলাম অ্যাসিডিক টাইপের। আর অ্যাসিডিক টাইপের মানে কি? যার মধ্যে সিলিকার পরিমাণটা অনেক বেশি বা সিলিকন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি। এরপর দেখো বন্ধুরা, আমরা এবার করব হচ্ছে কি শান্ত বা শিল্ড ভলকানো। শান্ত বা শিল্ড ভলকানো, এবার আমরা এটা একটু পড়বার চেষ্টা করি। লাভাতে সিলিকার পরিমাণ কম হলে তাকে বেসিক টাইপের লাভা বলে। লাভাতে যদি সিলিকার পরিমাণ কম হয়, আমরা প্রথমেই তোমাকে বলেছিলাম যে সিলিকার পরিমাণ বেশি হলে সেটা হয় অ্যাসিডিক টাইপের, এবং সিলিকার পরিমাণ যদি কম হয় তাহলে সেটা হয় কি? বেসিক টাইপের। এই যে এখানে মনে রাখবা, সেটা হচ্ছে কি বেসিক টাইপের লাভা। এবং এই ধরনের লাভা সহজে প্রবাহিত হতে পারে। এই ধরনের লাভা সহজে প্রবাহিত হতে পারার একটা কারণ হলো এই ধরনের লাভাটা হয় পাতলা, এই ধরনের লাভাটার ঘনত্ব অনেক কম হয়। দেখো, এই আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণ ছাড়াই লাভা বের হতে পারে। সাধারণত দুটি টেকটনিক প্লেট একে অপরের থেকে দূরে যেতে থাকলে সেই স্থানে এমন প্রক্রিয়ায় নতুন প্লেট গঠিত হয়। তার মানে কি, দুটো টেকটনিক প্লেট। এখন টেকটনিক প্লেটকে আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে খুব সম্ভবত, যে টেকটনিক প্লেট একে অপরের থেকে যদি দূরে থাকে তখনই কিন্তু এই যে তোমার হচ্ছে সেই মাঝখানের যে ফাঁকা জায়গাটা, মাঝখানের ফাঁকা জায়গাটার মধ্যে এই ধরনের প্লেট গঠিত হয়। কোন ধরনের প্লেট? এই যে শান্ত বা শিল্ড ভলকানো, এই টাইপের প্লেটটা কি হয়? গঠিত হয়। লাভা সহজে প্রবাহিত হয় বলে এই ধরনের লাভা দিয়ে গঠিত আগ্নেয়গিরি ঢাল খুব মসৃণ হয়। অর্থাৎ এই যে এই ধরনের লাভাগুলো কি করে? খুবই মসৃণ টাইপের হয়, অর্থাৎ খুবই সরু পথেও তারা কি বাহিরে বের হয়ে আসতে পারে, যেটা দেখতে অনেকটা ঢাল স্বরূপ বা অস্ত্র স্বরূপ। এই জন্য এটাকে বলা হয়েছে যে আগ্নেয়গিরির ঢাল খুব মসৃণ হয় এবং সেটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। দেখতে অনেকটা যুদ্ধে ব্যবহৃত ঢালের মতো হওয়ায় এই ধরনের আগ্নেয়গিরিকে শিল্ড ভলকানো বলা হয়। দেখো, আমি যেটা ইতিমধ্যে বলে দিলাম যে এটা দেখতে অনেকটা কিসের মতো হয়? এটা দেখতে অনেকটা কিসের মতো হয়? যুদ্ধে ব্যবহৃত ঢালের মতো হয়। তো যুদ্ধে ব্যবহৃত ঢালের মতো হওয়ার কারণে এই আগ্নেয়গিরিকে বলা হয় কি? শিল্ড ভলকানো। হাওয়াই দ্বীপপুঞ্জ, এটা কোথায় অবস্থিত? এরকম একটা উদাহরণ কি? হাওয়াই দ্বীপপুঞ্জের শিল্ড ভলকানো এরকম আগ্নেয়গিরির উদাহরণ। হাওয়াই দ্বীপপুঞ্জের শিল্ড ভলকানো, হাওয়াই দ্বীপপুঞ্জের শিল্ড ভলকানো এরকম আগ্নেয়গিরির উদাহরণ। বুঝতে পেরেছো? তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই ধরনের আগ্নেয়গিরিটা বুঝতে পারলাম। আবার আগ্নেয়গিরির সক্রিয়তার ভিত্তিতে তাকে তিন ভাগে ভাগ করা যায়। আগ্নেয়গিরির সক্রিয়তার ভিত্তিতে তাকে কয় ভাগে ভাগ করতে পারবো? আমরা তিন ভাগে ভাগ করতে পারবো। আগ্নেয়গিরির সক্রিয়তার ভিত্তিতে আমরা তাকে ভাগ করতে পারবো তিন ভাগে। এর মধ্যে এক নম্বর ভাগ হচ্ছে কি? দেখো, এক নম্বর ভাগ হচ্ছে যে সক্রিয় আগ্নেয়গিরি। এখন সক্রিয় আগ্নেয়গিরি কি? আমরা এখন সক্রিয় আগ্নেয়গিরি নিয়ে একটু আলোচনা করব। যেসব আগ্নেয়গিরিতে বর্তমানে অগ্নুৎপাত চলছে তাকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জায়গাতে এরকম আগ্নেয়গিরি এখনো বিদ্যমান আছে যেখানে আসলে অগ্নুৎপাত এখনো ঘটতেছে, যেখানে অগ্নুৎপাত এখনো ঘটতেছে। এই ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় কি? এই ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। এরপর দেখো বলছে যে কি সুপ্ত আগ্নেয়গিরি। এবার আমরা জানবো কি সুপ্ত আগ্নেয়গিরি কি। সুপ্ত আগ্নেয়গিরিকে আমি তোমাদের আগে একটু বলে দেই। যেখানে আগে আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটতো কিন্তু বর্তমানে সেখানে অগ্নুৎপাত ঘটে না, তবে অদূর ভবিষ্যতে কখনো ঘটতে পারে, এরকম আগ্নেয়গিরিগুলোকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। এখন আমরা একটু পড়ি। দেখো, এই ধরনের আগ্নেয়গিরিতে কি হয়? এইটুকু দেখো, যে এই ধরনের আগ্নেয়গিরিতে অতীতে অগ্নুৎপাত হয়েছে কিন্তু বর্তমানে সেটি অনেক বছর ধরে বন্ধ আছে। অর্থাৎ আগে ঘটেছে আগ্নেয়গিরি কিন্তু বর্তমানে আগ্নেয়গিরি হয় না, বন্ধ আছে। ম্যাগমা প্রকোষ্ঠ পুনরায় ম্যাগমা দ্বারা পূর্ণ হলে আবার ভবিষ্যতে এতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ভবিষ্যতে এই অঞ্চলগুলোতে আবারও কি হতে পারে? আগ্নেয়গিরি হতে পারে। এই ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় কি সুপ্ত আগ্নেয়গিরি। এখানে কি হতে পারে? যে বহু বছর আগে হয়েছে,
আবারও যদি ম্যাগমা প্রকোষ্ঠ পুনরায় ম্যাগমা দ্বারা পরিপূর্ণ হয়, অর্থাৎ ম্যাগমার যে স্তরগুলো সেটা যদি আবার ম্যাগমা দ্বারা পরিপূর্ণ হয়, তাহলে ওদের ভবিষ্যতে আবারও আগ্নেয়গিরি সেখানে হতে পারে। এই ধরনের আগ্নেয়গিরিকে বলা হয় কি সুপ্ত আগ্নেয়গিরি। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের এখানে একটা চিত্র দিয়েছে, সেটা হচ্ছে দেখো যে 2017 সালে পেরুতে 2017 সালে পেরুতে সাবান সাবান কায়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতের এখানে একটা ছবি তোমাদের দেখানো হচ্ছে। এরপরে দেখো বন্ধুরা, মৃত আগ্নেয়গিরি মানে কি জানো? যেখানে আসলে ভবিষ্যতেও আর কখনোই আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যাবে না, অর্থাৎ সেটাকে আমরা মৃত বলতে পারি। অর্থাৎ আগে আগ্নেয়গিরি হতো কিন্তু এখনো হয় না এবং ভবিষ্যতেও কখনো হবার সম্ভাবনা নাই। এই ধরনের আগ্নেয়গিরিকে আমরা বলবো কি মৃত আগ্নেয়গিরি। এই ধরনের আগ্নেয়গিরিতে দেখো, এই ধরনের আগ্নেয়গিরিতে অতীতে অগ্নুৎপাত হয়েছে কিন্তু বর্তমানে এবং ভবিষ্যতে আর অগ্নুৎপাতের সম্ভাবনা নাই, অর্থাৎ বর্তমানে আর হবে না, ভবিষ্যতে আর কখনো হবে না, এরকমটাকে বলা হয় কি মৃত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির গঠন বা তা দেখতে কেমন হবে তার উপর ভিত্তি করে অনেক ধরনের আগ্নেয়গিরি হতে পারে। এছাড়া হচ্ছে মহা আগ্নেয়গিরি, এটা নিয়ে একটু ভালো মতো আমাদের জানতে হবে। মহা আগ্নেয়গিরি বা সুপার ভলকানো মহা আগ্নেয়গিরির ইংরেজিটাকে আমরা বলতে পারি সুপার ভলকানো নামে আরেকটি ধরন রয়েছে। এই ধরনের কি হয়, এই ধরনের মধ্যে কি কি হতে পারে দেখো, একটু আমরা পড়লেই বুঝবো। এই ধরনের আগ্নেয়গিরিতে কয়েক লক্ষ বছরে একবার অগ্নুৎপাত হয়, অর্থাৎ এই ধরনের অগ্নুৎপাতে কি হয়, এই ধরনের আগ্নেয়গিরিতে কয়েক লক্ষ বছর পরে একবার সাধারণত কি হয়ে থাকে, অগ্নুৎপাতের ঘটনা ঘটে থাকে। অন্যান্য আগ্নেয়গিরির তুলনায় নির্গত লাভা ও অন্যান্য বস্তুর পরিমাণও অনেক বেশি থাকে। অর্থাৎ এখানে তোমাদের মনে রাখতে হবে যে এই ধরনের আগ্নেয়গিরি কোন ধরনের আগ্নেয়গিরি, এখানে যেটা বলা হচ্ছে যে এই ধরনের আগ্নেয়গিরির তোমার হচ্ছে লাভার পরিমাণ অনেক বেশি থাকে এবং অন্যান্য যে পদার্থগুলো বা গ্যাসের পরিমাণগুলো, গলিত পাথরের পরিমাণগুলো বেশি থাকে, যার ফলে এই ধরনের আগ্নেয়গিরি খুব ভয়ানক হয়। এটা একটু ভালো করে মনে রাখবা যে মৃত আগ্নেয়গিরি না, এটা হচ্ছে সুপার ভলকানো, অর্থাৎ আমরা বলতে পারি মহা আগ্নেয়গিরি, এটা কিন্তু খুবই ভয়ানক প্রকৃতির হয়ে থাকে। এরপর দেখো ইন্দোনেশিয়ার কোথায়, ইন্দোনেশীয় মাউন্ট টোবা এবং যুক্তরাষ্ট্রের কি ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে এই ধরনের আগ্নেয়গিরির উদাহরণ হয়ে থাকে। মোট কথা, এই যে ইন্দোনেশীয় মাউন্ট টোবা এবং কি যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে এই ধরনের আগ্নেয়গিরি দেখা যায়, এই জন্য এই ধরনের আগ্নেয়গিরির উদাহরণ এখানে বলা হয়েছে। এই ধরনের আগ্নেয়গিরি বলতে এখানে আবারও কিন্তু বলতেছি আমি, বোঝানো হচ্ছে কি এই যে সুপার ভলকানো বা মহা আগ্নেয়গিরি। এরপরে দেখো, মহা আগ্নেয়গিরি জেগে উঠলে এবং সেটি দেখতে অগ্নুৎপাত হলে তা পুরো পৃথিবী তা পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ এই ধরনের আগ্নেয়গিরি পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে এবং পুরো পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করে দিতে পারে, কারণ এই ধরনের আগ্নেয়গিরির রূপ বা তোমার হচ্ছে ভয়ানক হতে পারে, অনেক বিপজ্জনক হতে পারে এই ধরনের আগ্নেয়গিরি। আমরা এতক্ষণ ভূপৃষ্ঠের উপরিভাগে আগ্নেয়গিরি সম্পর্কে জানলাম। আচ্ছা, এখানে আমরা যা কিছু জানলাম এতক্ষণ যাবত, এগুলো কিন্তু সবই ভূপৃষ্ঠের উপরিভাগ। আচ্ছা, শুধু কি ভূপৃষ্ঠের উপরিভাগে আগ্নেয়গিরি ঘটে? না, মনে রাখবা ভূপৃষ্ঠের গভীরেও কিন্তু আগ্নেয়গিরি ঘটতে পারে। তবে দেখো এখানে বলছে যে তবে আগ্নেয়গিরির কারণে ভূ অভ্যন্তরে এমন অনেক গঠনের সৃষ্টি হয় যা উপরের শিরা বা মাটি ক্ষয় হয়ে গেলে তবেই দেখা যায়, অর্থাৎ ভূপৃষ্ঠের গভীরেও কিন্তু আগ্নেয়গিরির সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, আমরা আগামী পর্বে আলোচনা করবো সামুদ্রিক আগ্নেয়গিরি সংক্রান্ত বা তার নিচে টপিক গুলো। তা আমরা আজকে এই পর্যন্তই সীমাবদ্ধ থাকতেছি। তো আমাদের এই এতক্ষণ পর্যন্ত আলোচনাগুলো তোমাদের বুঝেছো কিনা সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি এগুলো বুঝে থাকো তাহলে সেটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। ধন্যবাদ।